মোটামুটি এই জিনিসটা বুঝতে পারছো, এটা একটা আইন বিষয়, এটা একটা আইন বিষয়ে। আমাদের আশেপাশে যখন কোনো ঝগড়া হয়, বিবাদ হয়, মারামারি হয়, তখন একটা চরম লেভেলের অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। প্রতিবেশী এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর একটা আঘাত করলো, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে আঘাত করলো, তাতে তার হাত ভাঙতে পারে, পা ভাঙতে পারে, মাথা ফেটে যেতে পারে, রক্তপাত হতে পারে। এরকম পজিশনে গিয়ে আমরা কি করি? থানায় গিয়ে একটা এফআইআর করি, রাইট? এবার আমার সাথে বলো তোমরা, এফআইআর এর ফুল মিনিং হচ্ছে কি? ফার্স্ট, ভাত খাও নাই মনে হয়, ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট। ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট কখন করা হয়? ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট, যার নাম হলো এফআইআর, এটা কখন করা হয়? যখন আমার এলাকাতে বা তোমার এলাকাতে বা কোনো এলাকাতে, ধরো এই বেনাপোল শহরে একটা দাঙ্গা হলো, এক পক্ষ অন্য পক্ষকে আঘাত করলো, তাতে রক্তপাত হতে পারে, মাথা ফাটতে পারে, হাত ভেঙে যেতে পারে, আরো বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তো এরই মর্মে আমরা থানায় গিয়ে একটা মামলা করি। সেই মামলার নাম হচ্ছে এফআইআর, রাইট? এফআইআর এর ফুল মিনিং কি? ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট। এবার আসো, থানায় দায়িত্বরত যে যিনি ওসি আছেন বা সেকেন্ড ওসি আছেন, তিনি কি করেন? সেটা দেয় হচ্ছে আইও কে। আইও কি? ইনভেস্টিগেশন অফিসার। আমার সাথে বলো, ইনভেস্টিগেশন অফিসার। এই কাজগুলো করে থাকে হলো এসআই, সাব ইন্সপেক্টর, এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এরা করে থাকে। আমরা এখন জানবো এদের কাজ কি। এরা আবার কেস ডায়েরি তৈরি করে। কেস ডায়েরি কি? যেখানে ঘটনা ঘটেছে, ঘটনাস্থলে গিয়ে তাকে ইনভেস্টিগেশন মানে অনুসন্ধান করতে হয়, যা সে আসলে এই যে ঝগড়া বিবাদ হয়েছে তার আসল কারণ কি, কে আঘাত করেছে, কাকে করেছে, তখন কি বার ছিল, কোন সময় ছিল, ঝগড়ার কারণ কি, এবং কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং বিভিন্ন ধরনের প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষী নেওয়ার চেষ্টা চলে। তো তিনি কি করে? একটা কেস ডায়েরি তৈরি করে। তো ওসি সাহেব তাকে সময় বেঁধে দেয় আইওকে, যে তোমার যদি নর্মাল কেস হয় তাহলে 60 দিন মতো সময় পাবে তুমি, 2 মাস। কারণ কারো কাছে একটা জিনিস, একটা কেস দেওয়ার সাথে সাথে, মামলা দেওয়ার সাথে সাথে কিন্তু ওসি সাহেব দৌড়ায় না, এই যে আইও সাহেব দৌড়ায় না, কিন্তু ইনভেস্টিগেশন অফিসার দৌড় দেয় না, তিনি সেটাকে পর্যবেক্ষণ করেন। এবার তিনি কেস ডায়েরি তৈরি করবেন একটা। থানায় এরকম লক্ষ লক্ষ কেস ডায়েরি রয়েছে যা তোমাদের কল্পনার বাইরে। কেস ডায়েরিতে তিনি কি করেন? যদি একটু কেসটা একটু ভারী টাইপের হয়ে থাকে, হত্যা কেস, তাহলে তাকে 90 দিনের সময় দেওয়া হয়। বুঝতে পারলাম? এবার এই 60 দিনে তিনি কি করেন? ডায়েরি লেখেন, অমুক দিন রবিবার অমুক তারিখ আমি গেলাম, কিন্তু তাহাদের কাহাকেও ওখানে আমরা পাই নাই। একজনকে পেয়েছিলাম, তিনি বললেন যে এই এই ঘটনা হয়েছে এবং এই কারণে অমুক অমুককে আঘাত করেছে, রহিম করিমকে আঘাত করিয়াছে, কারণ হচ্ছে জমি জমা সংক্রান্ত বিষয়। তিনি সেটা লিখলেন। পরের দিন আবার গেলেন, পরের দিন যখন গেলেন তখন আবার একটা ডায়েরি লিখলেন, এই কেস ডায়েরি একটা খাতা। এখানে তিনি লিখছেন, সোমবার তারিখ অমুক, আজকে আমরা স্বয়ং আসামের বড় ভাইয়ের সঙ্গে কথা বললাম, তিনি বললেন আসলেই এই ছেলেটি বিবাদযোগ্য, সবার সঙ্গে বিবাদ করে বেড়ায় এবং কাউকে সম্মান দেয় না। দেখো, কেস কিন্তু আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, কোর্টে কেস কতটা স্ট্রং হবে সেটা নির্ভর করে আইওর উপরে, ডিসি, ওসি, ডিআইজি, এদের কারোর উপরে না, এত বড় অফিসারদের উপর নির্ভর করে না। ইনি যা বলবেন, অর্থাৎ এসআই এবং সাব ইন্সপেক্টর এবং এএসআই মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যা বলবেন তাহাই কোর্টে গ্রহণযোগ্য হবে। তাহলে কেস ডায়েরি স্ট্রং করার পিছনে কার হাত? আইও। কেস ডায়েরি দুর্বল করার পিছনে কার হাত? আইও। ধরো আইও বললেন
যে আমি ওখানে গিয়েছিলাম, কিন্তু পরে জানতে পারলাম যে আঘাত যিনি করেছেন তাকে উৎসাহ দেওয়া হয়েছে, অন্যকে উৎসাহ দিয়েছে, প্রণোদনা দিয়েছে, তাকে সে আসলে ওই ধরনের ছেলে না, তাহলে কিন্তু কেস নর্মাল পড়ে যাবে, কেস নর্মাল পড়ে যাবে। এবার আসো, এই সমস্ত তথ্য 60 দিন সে নেয়, 60 দিন সংগ্রহ করে করে একটা চার্জশিট তৈরি করে। চার্জশিট যদি একবার তৈরি হয়ে যায় তাহলে তার আর বাঁচার কোনো উপায় নাই। এই কেস ডায়েরির মধ্যে তার ফ্যামিলির কে কে সদস্য জড়িত হবে সব এই কেস ডায়েরির মধ্যে লিপিবদ্ধ হয়। চার্জশিট চলে যায় কোর্টে। একবার যদি জজ সাহেবের সামনে চলে যায় তার আর কোনো পথ নেই বাঁচার। এখন তাহলে বলো, এফআইআর যখন আমরা থানায় করি তখন ওসি সাহেব বা সেকেন্ড ওসি তাকে সেটা কাকে দেয়? আয়োকে। আয়োর নাম কি? ইনভেস্টিগেশন অফিসার। এই কাজগুলি কে করে থাকে? এসআই, সাব ইন্সপেক্টর। আচ্ছা, তিনি কি করেন তখন? 60 দিনের অথবা 90 দিনের একটা কেস ডায়েরি তৈরি করেন। ধারা নাম্বার 307, ধারা নাম্বার 307, হত্যাযোগ্য অপরাধ মানে হত্যার চেষ্টা করা। আর হত্যা ডাইরেক্ট হলে 90 দিন, সেক্ষেত্রে 302, ধারা নাম্বার 302। এইবার এই ধারার উপরে বেস করে তিনি তথ্য সংগ্রহ করেন যার নাম হচ্ছে কেস ডায়েরি, কেস ডায়েরি অথবা রিপোর্ট ডায়েরি বলতে পারো তোমরা। এইটা থেকে তিনি একটা চার্জশিট তৈরি করেন, 4-5 পেজের একটা চার্জশিট তৈরি করে কোর্টে জমা দেন। এবার কোর্ট থেকে পুলিশ পাঠানো হয় কাকে ধরতে? আসামিকে ধরতে। কাকে? আসামি পক্ষকে হাজির হতে বলা হয়। 6 থেকে 7 মাস মিনিমাম কেস চলবে, বা 4-5 বছরও চলতে পারে। এটা নির্ভর করে হচ্ছে পরিবেশের উপরে। কোর্ট যে ফয়সালা শোনাবে সেই ফয়সালা অনুযায়ী তার হাজত গ্রহণ করতে হবে। ধারা নাম্বার কত? 307। তাহলে এই সমস্ত প্রক্রিয়ায় কার হাত? আইও, ইনভেস্টিগেশন অফিসার, এএসআই অথবা এসআই, ডাইরেক্ট এসআই, সাব ইন্সপেক্টর। তো তিনি কি করেন? কেস ডায়েরি তৈরি করেন। কেস ডায়েরিতে তিনি যা লিখবেন ওইটাই গ্রহণযোগ্য হবে কোর্টে। এবার তৈরি হয় একটা চার্জশিট, চার্জশিট কোর্টে জমা হয়। কোর্ট এবার কি করে? আসামিকে নোটিশ পাঠায় যে অমুক তারিখে অমুক দিন আপনি হাজির থাকবেন কোর্টে। যদি সে হাজির না থাকে তখন তাকে ধরতে পুলিশ পাঠানো হয়। কোর্টের পুলিশ আর এই পুলিশ কিন্তু আলাদা, আলাদা। কেমন? কোর্ট থেকে যে পুলিশ পাঠানো হয় সেই পুলিশের কার্যক্রমে বাধা দেওয়ার ক্ষমতা থানার পুলিশের নাই, আইনের বাইরে। এবার আসো, এই তাহলে আমরা আজকে বুঝলাম হচ্ছে এফআইআর। আমরা পরবর্তীতে বুঝবো যে কারোর বিরুদ্ধে যদি মিথ্যা মামলা করা হয়, মিথ্যা এফআইআর করা হয়, তাহলে সেটা থেকে বাঁচার উপায় কি? ধরো কেউ একটা ছেলে সরকারি চাকরি করে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, সেটা থেকে সে কিভাবে বাঁচবে? অথবা সরকারি চাকরি হবে, তার বিরুদ্ধে হঠাৎ শত্রুপক্ষ একটা মামলা করে দিয়েছে, মিথ্যা মামলা, হ্যাঁ, ফর্জি মামলা যেটাকে বলা হয়, সেটা কিভাবে হ্যান্ডেল করতে হবে? এইসব বিষয়ে 4টি টপিকের উপর আমরা ক্লাস করব। তাহলে আমরা আজকে ক্লাস করলাম এক নজরে কি নিয়ে? এফআইআর। এটা কোথায় করা হয়? কোথায় করা হয়? থানায়। কখন করা হয়? যখন কোনো বড় ধরনের ঝগড়া বিবাদ, মারামারি, ক্রন্দল, হাত ভাঙা, পা ভাঙা, রক্তপাত এগুলো হয়, তখন হয়। এছাড়া কিন্তু এফআইআর হয় না কখনো। সামান্য হুঁশিয়ারি করে দিয়ে যায় পুলিশে, তখন এমনি সামান্য জিডি হয়, সতর্কতামূলক জিডি। এবার এটা সেকেন্ড ওসি বা ওসি, থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি এটা পাঠায় কার কাছে? তিনি পাঠায় আইওর কাছে, ইনভেস্টিগেশন অফিসার, ইনভেস্টিগেশন অফিসার। এই কাজটি ইনভেস্টিগেশন অফিসার কারা? যারা এসআই এবং এএসআই। এনার কাজ কি? চার্জশিট তৈরি করা। সময় তার কাছে কতদিন? 60 দিন অথবা 90 দিন, এটা কেসের উপর নির্ভর করে। আচ্ছা, তাকে কত, ধারা নম্বর কত? 307, হত্যাযোগ্য অপরাধ। মাথায় বাড়ি দিলাম, তাহলে কি হলো? হত্যাযোগ্য অপরাধ। এবার এটা থেকে তিনি চার্জশিট তৈরি করে, এই চার্জশিট কোর্টে প্রদান করা হয়। আমরা 2013 সালে আমার একটা ব্যাচে একবার একটা ছেলে এসএসসি পরীক্ষা দিচ্ছে, তো তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে কি? নারী নির্যাতন মামলা, এবং তোমার শাশুড়ি, দেবর এবং স্বামী মিলে নাকি পেটাচ্ছে
তাকে এই ধরনের একটা মামলা করেছে, এফআইআর করেছে। এখন সে নারীদের এফআইআর কিন্তু খুব স্ট্রং হয়। এবারে স্ট্রং হলে আয়ও করেছে কি, কেস ডায়েরি বানিয়েছে স্ট্রং ভাবে। এবার ওই ছেলেটা খুব কান্নাকাটি করছে যে স্যার আমার নাম তো দিয়ে দিয়েছে, কিন্তু আমি তো তখন বাসায় ছিলাম না যখন ঝগড়া হয়েছে, আমি সেখানে আপনার এখানে ছিলাম। আমি তখন কি করলাম, তাকে নাবরণ হসপিটাল, সরকারি হসপিটালের একটা মেডিকেল রিপোর্ট নিয়ে এলাম যে ও সাময়িক অসুস্থ ছিল সে, এবং আমার ক্লাসে ছিল। এটা আমি আয়োর কাছে পাঠালেন, ইনভেস্টিগেশন অফিসার। তিনি তার নামটা তার পরিবারের যে অত্যাচারকারী তাদের মধ্যে থেকে বাদ দিলেন, দিয়ে কোর্টে জমা দিলেন। তাহলে সে বেঁচে গেল না? তাহলে এই সবকিছু নির্ভর করে কার উপরে? পরবর্তীতে মজার ঘটনা হচ্ছে, যার বিরুদ্ধে আমার যে ছাত্র, এসএসসি পড়ুয়া ছাত্র, তার বিরুদ্ধে যে মামলাটা হতে যাচ্ছিল, তার বড় ভাই আসলো, এসে বলছে স্যার আপনি কাজটা ঠিক করলেন না। আমি বললাম কি কাজ? বলে আপনি আমাদের ভাইকে বাঁচিয়ে দিলেন, আমরা কেসে ফেসে গেলাম। নিজের ভাই এই কথা বলছে, কল্পনা করতে পারো? নিজের মায়ের পেটের ভাই কথা বলছে, আপনি ওকে বাঁচাই দিলেন আর আমরা ফেসে গেলাম। তো আমি বললাম যে তুমি কপাল ভালো যে এর বেশি কিছু বলনি। তোমাকে এখনই এই মুহূর্তে 27টা 28টা এফআইআর আমি ঢুকাই দেবো, তখন তুমি কোর্টে শুধু দৌড়াদৌড়ি করবা। তখন লাস্টে সে নিয়ে একটু কাচুমাচু হয়ে বললো স্যার ঠিক আছে আমরা চলে যাচ্ছি। তো এই হচ্ছে এফআইআর এর এবং পুলিশের আইও, হ্যাঁ, ইনভেস্টিগেশন অফিসার, তারপরে হচ্ছে কেস ডায়েরি, চার্জশিট, কোর্ট, এগুলোর একটা বিস্তর আলোচনা। এই বিস্তর আলোচনা এখানেই শেষ হচ্ছে না। পরবর্তী ক্লাসে থাকছে কি, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা যদি যায় তাহলে সে কি করবে। তবে কখনোই আমি উৎসাহ করব না, ইনভেস্টিগেশন অফিসার যিনি আসেন তাকে মিথ্যা তথ্য কখনো দেওয়া যাবে না। এটা অভিভাবকরা যারা আছে, প্রতিবেশী যারা আছে, এবং এই ধরনের কেস হ্যান্ডেলিং করার জন্য যে অফিসারগুলো আসে তাদেরকে সত্য রিপোর্ট দিতে হবে, তাদেরকে গুমরাহ করা যাবে না, ঘোরানো যাবে না। তারা আসলে এসে বললো এই ছেলে তুমি জানো রহিমের বাড়ি কোথায়? জি আঙ্কেল আমরা জানি, ওই অমুকের বাড়ি। তাকে বলা যাবে না আমি চিনি না। আইনকে যদি আমরা হেল্প না করি তাহলে আইন কিভাবে আগাবে, তাই না? তাহলে আমরা পরবর্তী ক্লাসে ওইটা শিখবো। তাহলে আজকে কি শিখলাম মনে থাকবে? আমি কালকে প্রশ্ন করব, কিন্তু এটা থানায় করা হয়, মামলা করা হয় কার বিরুদ্ধে? আসামের বিরুদ্ধে। ধরো টুনটুনি আমাকে মারলো, আমি কেস করলাম থানায় টুনটুনির বিরুদ্ধে। তো আইএস ধরো এর নাম কি, হচ্ছে আরাফ। আরাফ হচ্ছে এসআই। আরাফ এটা হ্যান্ডেলিং করছে। আরাফ প্রতিদিন বা একদিন দুদিন পর পর আমার বাসায় আসছে, খোঁজ নিচ্ছে, ওর বাসায় যাচ্ছে, খোঁজ নিচ্ছে, কেস ডায়েরি তৈরি করছে, এটা থেকে একটা চার্জশিট বানাচ্ছে, বানিয়ে কোর্টে জমা দিচ্ছে। কোর্ট এবার টুনটুনির বাসায় নোটিশ পাঠিয়েছে, আপনি অমুক তারিখে হাজির হবেন, অমুককে আঘাত করেছেন, এই জন্য যদি আপনি হাজির না হন আপনাকে ধরতে পুলিশ পাঠানো হবে, বেল কেটে দেওয়া হবে। আপনি এবার পুরোপুরি দোষী হয়ে গেলেন। বোঝা যাচ্ছে কথা? তাহলে আজকে বন্ধু থাক, এবার তোমরা তো যে কাজ করছে